প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। আমার গলা চিরে দলা পাকানো একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। প্রচন্ড আতঙ্কে দুপা পিছিয়ে এলাম আমি। কাকে দেখছি আমি? এ তো আমার পরি নয়। তার ঠোঁট জোর এখন অস্বাভাবিক রকমের প্রসারিত। সে ঠোঁটের কোণে লেগে আছে তীক্ষ্ণ এক পৈশাচিক হাসি। তার চোখ দুটো পাথরের মতো নিষ্প্রাণ। সেই চোখে মনি বলতে আর কিছু অবশিষ্ট নেই। ধবধবে সাদা মরা মাছের মতো স্থির নিষ্পলক চোখে আমার দিকেই তাকিয়ে আছে সে। আজ আপনাদের জন্য রয়েছে শ্রীর কলমে নষ্ট চাঁদ। শুনতে থাকুন আজকের গল্প। একটা চাপা অস্বস্তিতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। এত দম বন্ধ লাগছে কেন? আর এই অন্ধকার, এত অন্ধকার কেন? আমার নিঃশ্বাস বন্ধ আসছে। আমি কোথায় এত ঠান্ডা কেন সবকিছু? আর এই গন্ধটা, ওই পচা গন্ধটা কি দেখে আসছে? আমার দম বন্ধ লাগছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। Is anybody there? Is anybody there? Hello? Is anybody there? কৃষ। একটা হিমশীতল দীর্ঘশ্বাস আমার কাঁধ স্পর্শ করে গেল হঠাৎ। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই না। কি হতে পারে না কৃষ? কি হতে পারে না? তুমি ফিরে আসতে পারো না ঋতু? কিছুতেই ফিরে আসতে পারো না? না 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 না, হতে পারে না। ঋতু ফিরে আসতে পারে না। ঋতু ফিরে আসতে পারে না। ঋতুকে তো সেই রাত, সেই নষ্ট রাতের চাঁদ গিলে খেয়েছে। ঋতু কিছুতেই ফিরে আসতে পারে না, কিছুতেই না। আমি ফিরে আসিনি কৃষ, তুমি এসেছো আমার কাছে। দেখো আমাকে ছুঁয়ে দেখো। তুমি খুব করে চাইতে না কৃষ, যাতে আমি তোমাকে ছেড়ে না যাই কোথাও কখনো। এবার আর কখনো আমরা কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না। এইভাবেই পাশাপাশি একসাথে মাটির বুকে মাটি হয়ে মিশে থাকবো চিরটাকাল। কতগুলো শীর্ণ খায় বরফ শীতল স্যাঁতস্যাঁতে ঠান্ডা আঙুল আমার সারা শরীর ছুঁয়ে যাচ্ছে। একটু একটু করে তারা চেপে বসতে চাইছে আমার গলার উপর। না না না, স্বপ্ন। এতক্ষণ ধরে তবে স্বপ্ন দেখছিলাম আমি। সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। প্রচন্ড চেষ্টায় বুকের ভেতরটা ফেটে যাবে মনে হচ্ছে। জল 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 জল।
একটু জল খাওয়া দরকার। ওই তো ওই তো ওই ওই টেবিলের উপর জাগ রাখা। জাগে জল নেই, কিন্তু জল জল তো খেতেই হবে আমায়। মাথাটা এখনো টলছে, মাথার ভেতর সেই এই ঝিমঝিমে ঘোরটা এখনো স্পষ্ট অনুভব করতে পারছি। বেডরুম থেকে কিচেনের দূরত্বটা আজ যেন একটু 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 বেশি মনে হচ্ছে। ওই তো ওই তো ওই তো কিচেনের দরজাটা দেখা যাচ্ছে। আর একটু আর একটু আর একটু পিটার পিটার pumpkin eater had a wife and could not keep her. He put her in a pumpkin shell, and there he kept her very well. পড়ি পড়ি এখানে এত রাতে কিচেনের জানালার কাছে দাঁড়িয়ে কি করছে? আর এই পোয়েমটা তো ঋতু ঋতু শিখিয়েছিল পরীকে। এটা এটা কতবার ওকে পড়তে বারণ করেছি আমি। আমার দিকে পেছন করে জানালার কাছটাতে চুপ করে দাঁড়িয়ে আছে পরী। জানলা দিয়ে আসা টুকরো চাঁদের আলো ছড়িয়ে আছে কিচেনের মেঝেতে। পড়ি পড়ি, আমি মৃদু স্বরে দুবার ডাক দিলাম ওকে, কিন্তু ও উত্তর দিচ্ছে না কেন? আমি ধীরে ধীরে ওর ঠিক পেছনটাতে গিয়ে দাঁড়ালাম। আলতো করে হাত রাখলাম ওর কাঁধে। পড়ি পড়ি। ক্যান্টিনের সামনেটায় দাঁড়িয়ে অন্যমনস্কভাবে সিগারেটে টান দিচ্ছিলাম। টিফিন আওয়ার্স শেষ হতে এখনো প্রায় মিনিট 20 দেরি আছে। আজ অফিসে আসার ইচ্ছে বা মানসিক পরিস্থিতি কোনোটাই আমার ছিল না। চাইলে হয়তো লিভ নেওয়া যেত, কিন্তু বাড়িতে একা বসে থাকলে পুরনো সমস্ত কথা আবার মনে পড়বে। মাথার ভিতর শুরু হবে সেই অসহ্য যন্ত্রণা, দম বন্ধ হয়ে আসবে। ফ্ল্যাটের নিরেট দেওয়ালগুলো আবার গিলে খেতে আসবে আমাকে। তার থেকে অফিস, এই লোকজন, বেয়ারার হাঁকডাক এই বরং ভালো। কৃষ, পিছন থেকে হঠাৎ অচিন্তদার ডাকে চমক ভাঙল আমার। অচিন্ত রায় আমার অফিস কলিগ, তবে সম্পর্কে বড় দাদার মতো। রোগা পাতলা, ছোটখাটো চেহারা, মাঝারি হাইট, পাতলা চুলগুলো ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, কপালের মাঝ বরাবর একটা লম্বা কাটা দাগ। আমার থেকে বছর কয়েক সিনিয়র, তবে মাথার সামনের দিকটায় কিছুটা টাক পড়ে যাওয়ায় বয়সের তুলনায় বেশ খানিকটা বুড়োই দেখায় ওকে। আমি অচিন্তদাকে দেখে সামান্য হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ বোধহয় অন্য কথা বলছিল। আসলে মানুষ যতই মেকি হাসির মোড়কে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন, চোখ তো আর মিথ্যে বলতে পারে না কোনোদিন, তাই না? অচিন্তদা কি মনে হতে এগিয়ে এসে আমার কাঁধে একটা হাত রেখে নরম গলায় বলল, ঋতুকে কোনোভাবেই বোঝানো গেল না, না রে। আমি কোনো উত্তর দিলাম না, ম্লান মুখে মৃদু মাথা নাড়লাম শুধু। অচিন্তদা আমার দিকে তাকিয়ে মৃদু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমার হঠাৎ মনে হলো কোথাও কেউ নেই। একটা অন্ধকার ঘরের মধ্যে যেন হাত পা বেঁধে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ। চারিদিকে কোথাও কোনো শব্দ নেই, আছে কেবল মানুষের দীর্ঘশ্বাস। যদি কিছু মনে না করিস, একটা কথা বলতাম ভাই। আবারও অচিন্তদার কথাতেই ঘোর কাটে আমার। মাথা নেড়ে বললাম, আরে কি যে বলো, তোমার কথায় কবেই বা কি মনে পড়েছি, বলো না কি বলবে। অচিন্তদা আমার থেকে একটা সিগারেট নিয়ে
সেটা ধরাতে ধরাতে বলল, গত বছর ফেব্রুয়ারি নাগাদ তোর বৌদির ব্রেন টিউমার ধরা পড়েছিল, একেবারে লাস্ট স্টেজ। তোর মনে আছে নিশ্চয়ই? অচিন্তদার স্ত্রী মানে দোলা বৌদির যে গতকাল ব্রেন টিউমার ধরা পড়েছিল তা শুনেছিলাম বটে, তবে সেটা যে লাস্ট স্টেজ ছিল এটা জানা ছিল না আমার। তাই একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লাস্ট স্টেজ ব্রেন টিউমার পুরোপুরি কিউর করা পসিবল? আই মিন, তুমি তো বলেছিলে। অচিন্তদা কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে রইল চুপচাপ, যেন কিছু একটা বলবে বলবে করেও বলাটা উচিত হবে কিনা সেটা ভেবে ইতস্তত করছে। অবশেষে হাতে ধরা সিগারেটটা লম্বা একটা টান দিয়ে অচিন্তদা বলল, তুই অলৌকিকে বিশ্বাস করিস? এমন একটা অদ্ভুত প্রশ্নের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তাই প্রথমটা কি উত্তর দেব সেটাই ঠিক বুঝতে পারলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে অচিন্তদা নিজেই বলল, অলৌকিক অর্থাৎ এমন কিছু যার সাধারণ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা মেলে না, আর বুদ্ধি দিয়ে যার সন্ধান মেলে না মানুষ সহজে তাকে বিশ্বাস করতে চায় না কখনো। আমিও করতাম না জানিস, কিন্তু কথাগুলো বলে অচিন্তদা একটু থামল। আমি বুঝতে পারছিলাম না ও ঠিক কি বলতে চাইছে, তাই জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। ও কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমরা সব আশা ছেড়েই দিয়েছিলাম, ডাক্তারও জবাব দিয়ে দিয়েছিল, দোলা নিজেও জানতো সবটা, কিন্তু তারপরেই একদিন ও এলো, নিধিরাম। ও মাঝে মাঝে আসতো আমাদের বাড়িতে, গ্রামের টাটকা মধু, ঘি, ঘরে বানানো ধূপকাঠি এইসবই টুকিটাকি বিক্রি করতে আসতো। সেবারও তেমনই এসেছিল। আমার মুখে দোলার খবরটা শুনে ওখানে চুপ করে রইল। তারপর প্রথমবারের জন্য ও চাঁদ বাড়ির পোড়া মায়ের থানের কথা বলল। আমি প্রথমটা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এসব কুসংস্কারকে যে আমি কোনো কালই প্রশ্রয় দিতাম না সেটা তো তুই খুব ভালো করেই জানিস। কিন্তু দোলার যে হঠাৎ কি হলো, নিধুর কথায় ওর মাথায় যেন রোগ চেপে গেল। ও বলল, এত ডাক্তার ওষুধপত্র কিছুতেই যখন কোনো কাজ হয়নি, তখন একটা শেষ চেষ্টা করতে ক্ষতি কি আছে? আসলে প্রায় ডুবে যাওয়া মানুষও বোধহয় হাতের কাছে খড়কুটোটুকু পেলে সেটাও আশ্রয় করেই ভেসে থাকতে চায়। দোলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ওর কোনো ইচ্ছেতেই আমি কোনোদিন বাধা দিইনি, তাই ও যখন বারবার করে বলতে লাগলো তখন আর আমি না করতে পারলাম না। চাঁদ বাড়ি যাওয়ার জন্য গাড়ি ঠিক করল। নিধুই পথ দেখিয়ে নিয়ে গেল আমাদের। ও যা যা বলল সেভাবেই করলাম সবকিছু। যদিও আমার মনে এক ফোঁটাও বিশ্বাস ছিল না তখন, শুধু দোলার মন রাখতেই গিয়েছিলাম বলতে পারিস। হয়তো এসব কোনো কথাই আমার মনে থাকতো না যদি না দোলার ওই রিপোর্টটা আসতো। ডাক্তারবাবু নিজেও বিশ্বাস করতে পারেনি জানিস, 2-3 বার করে টেস্ট করিয়েছিলেন। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতে পারিনি ওই রিপোর্টে। ভেবেছি কোথাও হয়তো ভুল হচ্ছে কিছু। আরো 2-3 জন এক্সপার্টের সাথে কনসাল্টও করেছি, কিন্তু প্রতিবার রিপোর্টে একই রেজাল্ট এসেছে। দোলার ব্রেনে টিউমারের আর কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এমনটা মনে হচ্ছিল যেন ওর কোনোদিন কোনো টিউমার ছিলই না। অথচ মাত্র সপ্তাহ কয়েক আগেও বারবার বিভিন্ন নার্সিংহোম ক্লিনিক ঘুরেও হতাশ হয়ে গিয়েছিলাম। সব আশা ছেড়েই দিয়েছিলাম। ডাক্তারবাবুরাও কেউ কোনো আশ্বাস দিতে পারেননি। এতটা বলে অচিন্তদা থামল। আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারলাম না। ঘড়ির দিকে তাকালাম, লাস্ট ব্রেক শেষ হয়ে এসেছে প্রায়। অচিন্তদাও আমার দিকে তাকালো, তারপর একটু ইতস্তত করে বলল, দেখ, সমস্তভাবে তো চেষ্টা করে নিয়েছিস ঋতুকে বোঝানোর, কিছুতেই যখন কিছু হচ্ছে না, আমি বলি কি একবার চাঁদ বাড়ি গিয়ে দেখ, একবার যা কৃষ। অচিন্তদা ঠিকই বলেছিল সেদিন। প্রায় ডুবে যাওয়া মানুষ বোধহয়
সত্যি হাতের কাছে খড়কুটো যা পায় সেটা ধরেই ভেসে থাকতে চায়। অনেক ভেবে দেখলাম, অচিন্ত্যদা তো ভুল কিছু বলেনি। গত কয়েক মাসে ঋতুকে বোঝানোর জন্য কোনো উপায় বাকি রাখিনি আমি। ও যদি চায় ওর হাতে পায়েও পড়তে পারি, কিন্তু পরীকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। ঋতু মারিয়া সরকার, আমার ঋতু। ওকে ছেড়ে থাকার কথাও তো কখনো ভাবতে পারিনি আমি। হয়তো যে সমস্ত দিনগুলোর কথা আমরা আমাদের দুঃস্বপ্ন ভাবতে পারি না কখনো, সেগুলোই আমাদের জন্য সব থেকে আগে অপেক্ষা করে থাকে। যে সমস্ত মানুষগুলোকে আমরা নিঃশ্বাসের মতো অপরিহার্য বলে মনে করি, তারাই সবচাইতে আগে ছেড়ে যায় আমাদের। আলোর আড়ালে লুকিয়ে থাকে অন্ধকার, শুধু তাকে চোখে দেখা যায় না। না হলে ঋতু আর পরীকে নিয়ে তো খুশি ছিলাম আমি। একটা একটা করে দিন কাটতো, আর আমি ভাবতাম পৃথিবী তার সমস্ত আলো, সমস্ত সুখ বুঝিয়ে আমার উপরেই দুহাত ভরে উজাড় করে দিয়েছে। নিজেকে পৃথিবীর সবচাইতে বেশি ভাগ্যবান পুরুষ বলে মনে হতো আমার। নিয়তি বোধ করি আমার কথা ভেবে মুখ লুকিয়ে আড়ালে তখন বিদ্রুপ করত। তারপর একদিন সেই দিনটা এলো যখন আড়ালের পর্দা ছিঁড়ে সে চোখ রাঙিয়ে তাকালো আমার দিকে। পৃথিবী তার সমস্ত আলো শুষে নিল আমার জীবন থেকে। নেমে এলো রাত্রির নিকষ ঘন অন্ধকার। ঋতু যেদিন প্রথমবার আলাদা হতে চাইল আমার থেকে, আমার না তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল ও মজা করছে। নিশ্চয়ই মজা করছে আমার সাথে। আমি বারবার ওকে বলছিলাম অনেক হয়েছে, এবার মজাটা বন্ধ করতে। ও কোনো উত্তর দেয়নি। স্থির নিষ্পলক চোখে শুধু চুপচাপ তাকিয়েছিল আমার দিকে। তারপর ধীরে ধীরে সত্যিটা বুঝতে পেরেছিলাম আসলে ঋতু নয়, জীবনের সব থেকে বড় মজাটা আসলে জীবন আমার নিজের সাথেই করেছে। প্রথম ঋতুকে অনেক বোঝাতাম, তারপর একদিন মেনে নিলাম সবটা। লোকে বলে ভালোবাসলে নাকি ছেড়ে দিতে জানতে হয়, আবার কেউ কেউ বলে যে ভালোবাসলে নাকি শেষ অবধি ধরে রাখতে হয়। কোনটা যে ঠিক তা আমি জানি না। আমি শুধু জানি ঋতুকে অদেও আমার কিছুই নেই, তাই ও যেতে চাইলেও সেটাতেও আমি মানিয়ে নিয়েছিলাম নিজেকে। কিন্তু পরীকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। আমি পরীকে হারাতে পারবো না, কোনো মতেই না, কিছুতেই না। বাইপাস ছাড়িয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়িটা, আর তার সাথে সাথে ছুটে চলেছে অজগরের পিঠের মতো আঁকাবাঁকা পিচ্ছিল কালো পিচের রাস্তা। কোথায় যে যাচ্ছি, ঠিক কোন বিশ্বাসে যাচ্ছি তা বোধহয় আমি নিজেও জানি না। শুধু এইটুকু জানি আমার মাথার উপর খাড়া সমনের মতো ঝুলছে কোর্টের ডেট। পরশুই সেই তারিখ। আমার হাতে আর একটা দিন মাত্র সময় আছে। তারপর ঋতু নিয়ে যাবে আমাদের পরীকে, আমার ছোট্ট পরীকে। ফ্ল্যাটের ওই নিরেট বোবা দেওয়ালগুলো চারিদিক থেকে গিলে খেতে আসবে আমায়। না না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মায়ের থানে যাইবেন, এ তো ভালো কথা বাবু, কিন্তু আজ তো। নিধিরাম কি যেন একটা বলতে গিয়ে থেমে যায় হঠাৎ। হলদে ঘোলাটে চোখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে আমার দিকে। ওকে চুপ করে থাকতে দেখে মনে মনে আরো অস্থির লাগছিল আমার। লোকটা সম্ভবত আমার মুখ দেখে সেটা খানিকটা আঁচ করতে পারে। সে আগের মতোই স্থির ঘোলাটে চোখে আমার দিকে তাকিয়ে কাটা কাটা গলায় বলে, ঠিক আছে বাবু, রায় বাবু যখন আপনারে পাঠাইছে তখন উপায় তো একটা কিছু বাইর করতে হইব নাকি? আপনি চিন্তা করবেন, পূজার জোগাড় যন্ত্র রুষাব আমি দেখে নিব। আপনি শুধু অন্তর থেকে মারে ডাকবেন। মা কাউরে ফিরার না,
কাউরে না। এক মুহূর্তের জন্য কেন জানি না আমার মনে হলো লোকটার নিষ্প্রভ হলদে চোখ দুটো যেন জল জল করে উঠল হঠাৎ। তার চোখের কোণে অস্ফুট একটা চাপা হাসি খেলে গেল, কিন্তু কই কিছু কিছু নয় তো। ওই তো আগের মতোই ঘোলাটে ঝিম ধরা চোখে তাকিয়ে আছে লোকটা, আলাদা কোনো বিশেষত্ব তো কিছুই নেই। তবে কি আমারই চোখের ভুল, নাকি একটানা ঝিঁঝির ডাক আর শুকনো পাতার উপর আমাদের হেঁটে যাওয়ার খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। মনে হচ্ছে অপার্থিব এক নিস্তব্ধ নির্জনতার চাদর যেন চারপাশে বিছিয়ে দিয়েছে কেউ। নিধিরাম আমার আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে। তার হাতে একটা মাঝারি সাইজের লণ্ঠন আর কাঁধে একটা কাপড়ের থলে। কারো মুখেই কোনো কথা নেই। কাঁটা গুল্ম আর আগাছার ঝোপঝাড় পেরিয়ে নিঃশব্দ সাপদের মতো কেবল এগিয়ে চলেছি। মাথার উপর মুমূর্ষু রোগের ক্লান্ত বিবর্ণ চোখের মতো জেগে আছে চতুর্দশীর চাঁদ। আকাশের বুক জুড়ে ইতস্তত ভেসে বেড়াচ্ছে ছেঁড়া ছেঁড়া কালচে মেঘের দল। মাঝে মাঝে ঢেকে দিচ্ছে খয়াটে মলিন চাঁদটাকে। তার মৃত হলদে আভায় ঢেকে আছে সমস্ত চরাচর। মাথার উপর দিয়ে হঠাৎ বিশ্রী একটা ক্যাঁ ক্যাঁ শব্দ করে কি একটা রাত চড়া পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে চলে গেল। হাইস হাইস নষ্ট চন্দ্রের রাইত, হাইসের হাতে যাসনি যাসনি, তার কাছে যাসনি হাইস। হঠাৎ পিছন থেকে একটা খ্যানখ্যানে ভাঙা কণ্ঠস্বরের ডাকে চমকে উঠলাম আমি। নিধিরামও দাঁড়িয়ে পড়েছে দেখলাম। হাতের লণ্ঠনটা সামান্য উঁচু করে আমার দিকে কয়েক পা এগিয়ে দিল সে। লণ্ঠনের সেই ম্লান হলদে আলোয় আগন্তুককে চোখে পড়ল আমার। এক বৃদ্ধা, পরনে নোংরা একটা সাদা ময়লা শাড়ি আর কাঁধের ওপর ছড়িয়ে থাকা শনের মতো এক মাথা জট পাকানো কাঁচা পাকা চুল, কখন যেন নিঃশব্দে আমার ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছে চুপচাপ। হাতের লণ্ঠনটা উঁচু করে বৃদ্ধার দিকে তেড়ে যায় নিধিরাম। তারপর আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে, অভিনু বাগলি এনে সোহানে ঘুরে বেড়ায়, মাথা ঠিক নাই, ওরে নিয়ে ভাববেন নি কথা। আমি কোনো উত্তর দিলাম না। বৃদ্ধা দেখলাম তখন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি পেছন ফিরতে যাচ্ছিলাম, ঠিক তখনই বৃদ্ধা অদ্ভুত বিকৃত স্বরে হা হা করে হেসে উঠল হঠাৎ। দিগন্ত বিস্তৃত নিরেট অন্ধকারের বুকে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো সেই অপার্থিব হাসির শব্দ। এই রাইত নষ্ট সাদের রাইত, এই রাইত শুধু কিলে খেতি জানে। যাসনি যাসনি, এরেতে যাসনি যাসনি, এই রাইত নষ্ট। এই আলো নষ্ট, এই আলোয় ডাকিসনি তারে। যা 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 যা, চলে যা চলে যা চলে যা যা। বৃদ্ধার শেষের কথাগুলো কেমন যেন অস্ফুট আর্তনাদের মতো শোনালো। নিধিরামের ডাকে হোঁশ ফিরল আমার। চলেন বাবু চলেন, আর দাঁড়াইবেন না। আমি আর অপেক্ষা না করে পা বাড়ালাম সামনের দিকে, কিন্তু আমার কেন জানি না বারবার কি বলি ভারী অদ্ভুত একটা কথা মনে হতে লাগলো। মনে হলো যেন একজোড়া শীতল স্থির চোখ নিঃশব্দে অনুসরণ করে চলেছে আমাকে, যেন সে চোখের তীক্ষ্ণ বিবর্ণ দৃষ্টি এড়িয়ে পালানোর উপায় আমার নেই। সে চোখে মিশে আছে অদ্ভুত কিছু নির্বাক শব্দ। তারা যেন বারবার বলতে চাইছে, যাসনি যাসনি, এরেতে যাসনি যাসনি, এই রাইত নষ্ট। এই আলো নষ্ট, এই আলোয় ডাকিসনি তারে। যা 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 যা, চলে যা চলে যা। আরো প্রায় মিনিট 10 হাঁটার পর ভাঙা একটা দেউল চোখে পড়লো আমার। সামনে থেকে নিধিরামের গলা শুনতে পেলাম, আইন কথা আইন, আমরা এসে গেছি, আইন কথা। এতক্ষণে আধো অন্ধকারে চোখ খানিকটা সয়ে এসেছিল আমার।
নিধিরামের হাতে ধরা লণ্ঠনের ম্লান হলদে আলোয় সামনে পুরনো নোনা ধরা ইটের কিছু জরাজীর্ণ প্রাচীর ধ্বংসাবশেষ চোখে পড়ল। দেখে মনে হলো এখানে সম্ভবত আগে কোনো মন্দির গোছের কিছু ছিল হয়তো। মনে মনে নিজের উপরই হাসি পেল আমার। আমি অর্থাৎ কৃষাণু জনাথন সরকার, যে কিনা খ্রিস্টান হয়েও কোনদিন ঠিক করে চার্চে গিয়ে প্রেয়ার জানিয়েছে কিনা সন্দেহ, সেই মানুষই কিনা আজ এই জরাজীর্ণ প্রাচীন ভগ্নপ্রায় মন্দির এসেছে মানত করতে। লোকে বলে ভালোবাসা নাকি মানুষের সব থেকে বড় শক্তি, কিন্তু আমার মনে হয় কথাটা বিপরীতভাবেও ভীষণভাবে সত্যি। ভালোবাসা মানুষের সব থেকে বড় দুর্বলতাও বটে। ভালোবাসা মায়া বাড়ায়, আর মায়া মানুষকে দুর্বল করে। দুর্বল মানুষ নিজের উপর আস্থা হারায়, শরণাপন্ন হয় অলৌকিকে। নিজের সবটুকু বিশ্বাস ভরসা সে সঁপে দেয় তার পায়ের পাতায়, আর তাতেই বুঝি মাহাত্ম্য বাড়ে তার। সাবধান কর্তা। নিধিরামের ধাক্কায় সহসা দুপা পিছিয়ে আসি আমি। ফিকে হয়ে আসা চাঁদের মরা আলোতেও জিনিসটাকে দেখতে একটু ভুল হয়নি আমার। প্রাণীটার চকচকে হিলহিলে শরীরটা সরসর শব্দে আমার প্রায় পা ঘেঁষেই চলে যায় সামনের ভাঙা ইটের খাঁজটার দিকে। গোখরো, জাত গোখরো বাবু, একটু দেখা পা দিবেন। পুরনো ইটের ফাঁক ফোকরে কোথায় কি ঘাপটি মেরে থাকে তার তো আর কম যায় না। ফিসফিসে গলায় বলে ওঠে নিধিরাম। ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই দূরে কোথাও বিকট স্বরে একটা বিড়াল কেঁদে ওঠে। নিধিরাম সামনের কাঁটালতার ঝোপঝাড় সরিয়ে সাবধানে পা বাড়ায় সামনের দিকে। আমিও নিঃশব্দে অনুসরণ করি ওকে। আরও কিছুটা যেতেই ভাঙা ইটগুলোর খাঁজের ভেতর বড় একটা ঢিবি চোখে পড়ে আমার। মাটি থেকে বড়জোর হাত কয়েক উঁচু একটা পাথরের ঢিবি। পাথরটার গায়ে লাল লাল গুঁড়োর মতো কিছু লেগে আছে, সম্ভবত সিঁদুর বা ওই জাতীয় কিছুই হবে। পাথরটার চারিদিকে ইটের বেদির ওপর অদ্ভুত কিছু বিচিত্র নকশা আঁকা, আর তার চারপাশে অদ্ভুত কিছু জিনিস এদিক ওদিকে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। মাটির সরা, লালচে সুতো জড়ানো গাছের ডাল, ছোট ছোট মাটির পুতুল, কিন্তু সব থেকে অদ্ভুত যে জিনিসটা আমার চোখে পড়ল সেটা হলো হাড়, সম্ভবত কোনো জন্তুর হাড়ের টুকরো। সেগুলো ইতস্তত ছড়িয়ে আছে ঢিবিটার চারিদিকে। জায়গাটা থেকে ভ্যাপসা একটা দমবন্ধকর আষ্টে গন্ধ আসছে। আমার ভেতরটা কেমন যেন গুলে উঠল হঠাৎ। মনে হলো অদ্ভুত একটা নাম না জানা শীতল অস্বস্তি যেন কোনো সরীসৃপের মতোই কুণ্ডলি পাকিয়ে একটু একটু করে জাঁকিয়ে বসতে চাইছে আমার সমস্ত শরীর জুড়ে। আমি তো এমনটা চাইনি কখনো। সেদিন ভোরবেলা যখন ড্রাইভ করে ফিরছিলাম তখনই প্রথম এসেছিল সৌভিকের কলটা। সৌভিক মানে ঋতুর দাদা ফোনের উপরান্ত থেকে ভাষা ভাষা গলায় ওই প্রথম দিয়েছিল আমায় খবরটা। ওই আমাকে বলেছিল, ঋতু, আমার ঋতু আর নেই, একটা অ্যাক্সিডেন্ট, আর সব কিছু শেষ। সৌভিক আরও অনেক কিছু বলে যাচ্ছিল সেদিন, কিন্তু সেসব কিছুই আর কানে যাচ্ছিল না আমার। নেই একটা মানুষ যার সাথে গোটা একটা জীবনের মান, অভিমান, দুঃখ, ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে, সেই আর নেই। এইমাত্র কয়েক মুহূর্ত আগেও যে সর্বত্র ছড়িয়েছিল, যার আদরের গন্ধ মিশেছিল বাতাসের গায়ে, যার নরম হাসির স্পর্শ ছুঁয়েছিল আমার আঙুলের ছায়ায়, এখন এই মুহূর্ত থেকে সে আর কোথাও নেই। মৃত্যু একটা ছোট্ট মাত্র শব্দ, কত ছোট্ট, কত নগণ্য একটা শব্দ, অথচ কি অসীম তার ক্ষমতা, তাই না? এক নিমেষে সমস্ত সত্যিকে মিথ্যে করে দিতে পারে সে। একটু আগেই নিজের হাতে, এই দুহাত দিয়েই ওকে চির ঘুমের দেশে ঘুম পাড়িয়ে এসেছি আমি ওদের দুজনকেই আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু এভাবে তো নয়, এভাবে তো ওদের পেতে চাইনি আমি জানি এই নিথর ছবি আমাকে ছেড়ে যাবে না কখনো।
কিন্তু এই নিশ্চুপ হাসি, সেই প্রাণ চঞ্চল অবাধ্য মেয়েটার এমন শীতল স্থির দৃষ্টি, এভাবে তো আমি দেখতে চাইনি তাকে। পরি বারবার জিজ্ঞেস করছে ওর মাম্মামের কথা। কি উত্তর দেবো ওকে? কি বলবো আমি? এখন থেকে পরি আমার কাছেই থাকবে, আর কেউ ওকে নিয়ে যাবে না আমার কাছ থেকে। তবে কি সত্যি মানত পূরণ হয়? কিন্তু আমি তো হঠাৎ সেদিন রাতে বলা নিধিরামের কথাগুলো মনে পড়ে গেল আমার। মা কাউরে ফিরান না, কাউরে না। তবে কি ঋতুর এই পরিণতির জন্য কথাটা ভাবতেই হিল হিলে একটা বরফ শীতল ঠান্ডা স্রোত কাঁকড়া বিছের মতো নেমে গেল আমার শির দাঁড়াবে। Peter, pumpkin eater, had a wife and could not keep her. He put her in a pumpkin shell, and there he kept her very well. সোফায় বসে থাকতে থাকতে কখন যেন লেগে এসেছিল চোখটা, ঠিক বুঝতে পারি। পাশের ঘর থেকে আসা খিলখিলে একটা চাপা হাসির শব্দে চমক ভাঙলো আমার। পরির গলা না? এত রাতেও ও কার সাথে কথা বলছে? তবে কি সৌভিকদের বাড়ি থেকে কেউ ফোন করলো? পরি! আমি আমার রুম থেকে করিডোরে বেরিয়ে এসে পরির নাম ধরে ডাকলাম। হাসির শব্দটা ড্রয়িং রুম থেকে আসছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম সেদিকে। পরি! দেখলাম ড্রয়িং রুমে সোফার উপর হাঁটু মুড়ে একাই বসে আছে পরি। নিজের মনে হাততালি দিচ্ছে আর মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে, ঠিক যেন কারো সাথে বসে খেলা করছে। আমি নরম গলায় আবার ডাকলাম ওকে। পরি! ও চমকে পেছন ফিরে তাকালো। চোখে মুখে এখনো খেলা করছে মুচকি একটা হাসি। আমি ওর মাথায় আলতো করে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে প্রিন্সেস? না ঘুমিয়ে এত রাতে ড্রয়িং রুমে একা একা বসে কি করছো তুমি? আমার কথায় ও খিলখিলিয়ে হেসে উঠলো আবার। বলল, একা কোথায় পাপা? মাম্মাম তো আমায় ডেকে নিয়ে এলো। টুকরো টুকরো কালছে মেঘের আস্তরণ লুকোচুরি করে খেলে বেড়াচ্ছে আকাশের বুকে। মাঝে মাঝে এসে ঢেকে দিয়ে যাচ্ছে খয়াটে বিবর্ণ চাঁদটাকে। তার ম্লান হলদে আলোয় বিবশ হয়ে ঘুমিয়ে আছে চরাচর। বাতাসের বুকে ছেয়ে আছে অদ্ভুত এক সীমাহীন গাঢ় নিস্তব্ধতা। সে অপার্থিব শীতল নৈশব্দের রাত বুকে নিয়ে হেঁটে চলেছি আমি, আর আমার ঠিক সামনে সামনেই চলেছে সে। তার গায়ের গন্ধ যেন মিশে আছে বাতাসের বুকে, তার উষ্ণতা যেন ছুঁয়ে আছে আমার শরীর। মনে হচ্ছে হাত বাড়ালেই যেন তাকে ছুঁতে পারবো আমি, কিন্তু কোথায়? পারছি না তো, তাকে ছুঁতে পারছি না তো আমি। সে একটু একটু করে আমার থেকে দূরে, আরো অনেক অনেক দূরে হেঁটে যাচ্ছে ক্রমশ। রেখে যাচ্ছে শুধু এই শীতল রাত্রির ভারী দীর্ঘশ্বাসের মতো তার চলে যাওয়ার শব্দ। হঠাৎ একটু দূরে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল সে। দেখলাম একটা ভাঙা দেউল, নোনা ধরা পুরনো কিছু ইটের স্তূপ। মনে হলো হঠাৎ কোনো এক প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়েছি আমি। কতগুলো লোক দেখলাম গোল করে বসে আছে সেখানে। লোকগুলোকে ভীষণ 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 চেনা মনে হলো আমার। মনে হলো ইশারায় হাত ছানিয়ে দিয়ে আমাকেই ডাকছে তারা, কি যেন বলতে চাইছে আমায়। আমি তার দিকে তাকালাম, অস্ফুট স্বরে বলে উঠলাম, ঋতু। সে ধীরে ধীরে পিছনে ফিরল, একটু একটু করে মুখ তুলে তাকালো আমার দিকে। ঠিক তখনই মেঘের জঠর চিরে এক ফালি মরা চাঁদের আলো এসে ছুঁয়ে দিল তার চিবুক। দেখলাম সে নিষ্পলক চোখে তাকিয়ে আছে আমার দিকে। তার ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত এক মিহি হাসির রেশ। সে গলায় কি যেন বলছে সে,
কি কি- কি বলছে ঋতু? এই রাত নষ্ট, এই আলো নষ্ট, এই আলোয় ডাকিস নি তারে, ডাকিস নি, ডাকিস নি। ওর মুখ জুড়ে এখন খেলা করছে আলো। নষ্ট, নষ্ট চাঁদের আলো। ধরফর করে উঠে বসলাম আমি। আবার 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 সেই একই স্বপ্ন, বারবার বারবার সেই 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 একই ছবি, সেই ভাঙা দেউল, সেই পোড়ো মন্দির, আর সে এক রাত, নষ্ট নষ্ট চাঁদের রাত। এসব এসব কি দেখছি আমি? কেন ভাবছি বারবার? কেন বারবার ফিরে যাচ্ছি সেই একই রাতের স্মৃতিতে? কেন কেন কেন? আচ্ছা আচ্ছা, আমি কি তবে আমি কি আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আজ প্রায় দিন তিনেক হতে চলল অফিস যাওয়া বন্ধ করেছি। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। সারাক্ষণ শুধু মনে হয় মাথার ভেতরটা কেমন যেন ভার হয়ে আছে। অদ্ভুত একটা ঘোর, কি একটা অজানা নেশা যেন একটু একটু করে চেপে বসছে আমার ভেতর। আর এই পরিবর্তনটা শুধু শুধু আমার আমার একার মধ্যে আসেনি, পরীর মধ্যেও এসেছে। ও ঠিক কি বুঝেছে আমি জানি না, কিন্তু কেমন যেন চুপচাপ হয়ে গেছে ভীষণ। নিজের মনেই থাকে, একা একা কি সব যেন বিড়বিড় করে, হাসে। কেমন যেন অচেনা লাগে মেয়েটাকে। আমি বুঝতে পারছি সবকিছু ঠিক নেই, কোথাও যে একটা কিছু ভুল হচ্ছে, একটা 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 মারাত্মক ভুল হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। কিন্তু কিন্তু এই মুহূর্তে কোনো কিছু ভাবার মতো মানসিক স্থিতিতে বোধহয় আমি নেই। কেমন যেন মনে হয় আমার চারিদিকে যা কিছু আছে, যা কিছু আমি দেখতে পাচ্ছি, তার থেকে যেন ক্রমশই দূরে সরে যাচ্ছি রোজ। অদ্ভুত একটা দমবন্ধকর অন্ধকার যেন একটু একটু করে ঘিরে ধরছে আমায়। একটা কুয়াশার চাদর দিয়ে কেউ যেন ঢেকে রেখেছে সবকিছু। সেই চাদরের উপর থেকে কেউ যেন নিরন্তর লক্ষ্য রেখে চলেছে আমার উপর। তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি, প্রতিনিয়ত নিজের অস্তিত্বকে জানান দিতে চাইছে সে। আমার মাথার ভেতর তার স্থির শীতল কণ্ঠস্বর শুনতে পাই আমি। আমাকে আমাকে ছুঁয়ে দেখো কৃষ, দেখো আমায়। তুমি খুব করে চাইতে না আমি কখনো তোমাকে ছেড়ে না যাই। এবার আর কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না আমরা। এইভাবেই পাশাপাশি একসাথে মাটির বুকে মাটি হয়ে মিশে থাকবো চিরটাকাল। সে হাসছে, কি ভয়াবহ, কি নিষ্ঠুর সেই হাসির শব্দ। না না, আমি আর সহ্য করতে পারছি না, আমায় ছুঁয়ে দেখবে না কৃষ, ছুঁয়ে দেখবে না। দেখো, আমি আর কখনো ছেড়ে যাব না তোমাকে। দেখো একবার, দেখো। আমি জানি সে আর কখনো ছেড়ে যাবে না আমায়, কখনো না। আমার দিকে পিছন করে জানলার কাছটাতে চুপ করে দাঁড়িয়ে আছে পরি। জানালা দিয়ে আসা টুকরো চাঁদের আলো ছড়িয়ে আছে কিচেনের মেঝেতে। পরি, আমি মৃদু স্বরে দুবার ডাক দিলাম,
কিন্তু ও ও ও উত্তর দিচ্ছে না কেন? আমি ধীরে ধীরে ওর ঠিক পেছনটাতে গিয়ে দাঁড়ালাম, আলতো করে হাত রাখলাম ওর কাঁধে। পড়ি পড়ি আমার ডাকে এবার যেন সামান্য কেঁপে উঠল ছোট্ট মেয়েটা। তারপর ধীরে ধীরে মুখ ফেরালো আমার দিকে। বের করে আসা ঘন চুলের গোছায় ওর মুখটা ঢেকে আছে এখন। জানলা দিয়ে গড়িয়ে আসা ফিকে জ্যোৎস্নার কালচে ধূসর রং লেগে আছে ওর পায়ের পাতায়। একটু একটু করে আমার দিকে মুখ তুলে তাকালো সে। আমার গলা চিরে দলা পাকানো একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। প্রচন্ড আতঙ্কে দুপা পিছিয়ে এলাম আমি। কাকে দেখছি আমি? এ তো আমার পরি নয়। তার ঠোঁট জোর এখন অস্বাভাবিক রকমের প্রসারিত। সে ঠোঁটের কোণে লেগে আছে তীক্ষ্ণ এক পৈশাচিক হাসি। তার চোখ দুটো পাথরের মতো নিষ্প্রাণ। সেই চোখে মনি বলতে আর কিছু অবশিষ্ট নেই। ধবধবে সাদা মরা মাছের মতো স্থির নিষ্পলক চোখে আমার দিকেই তাকিয়ে আছে সে। ঘর ঘরে যান্ত্রিক স্বরে টেনে টেনে শব্দটা উচ্চারণ করলো সে। পরি! চিৎকার করে উঠলাম আমি। পরি খানিক থমকে দাঁড়ালো আমার ডাকে। পর মুহূর্তেই চাবি দেওয়া পুতুলের মতো কি করে হেসে উঠল সে। তারপর আগের মতো অদ্ভুত বিকৃত স্বরে টেনে টেনে বলল, দেখো না, মামা মামাদেরকে নিতে এসেছে। তুমি চাইতে না আমরা একসাথে থাকবো? এবার থেকে সেটাই হবে। আমরা তিনজন একসাথে থাকবো। কি মজা হবে, তাই না? পিটার pumpkin eater had a wife and could not keep her. He put her in a pumpkin shell and there he kept her very well. হাততালি দিয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল পরি। আর সেই তীব্র নারকীয় হাসির শব্দ ফ্ল্যাটের নিরেট ফাঁকা অন্ধকার দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আবার। মনে হলো এই নিকষ ঘন অন্ধকারের পাতাল থেকে উঠে আসা সেই খিলখিলে হাসির তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ যেন একটু একটু করে গ্রাস করতে চাইছে আমাকে। না 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 না, এই আমার পরি হতে পারে না, কিছুতেই না। চিৎকার করে উঠলাম আমি। আর ঠিক সেই সাথে অদ্ভুত একটা ভিজে গন্ধ নাকে এসে ঝাপটা মারল আমার। একটা বিশ্রী স্যাঁতস্যাঁতে গন্ধ, অনেকটা ওই ভিজে মাটির সাথে বাসি ফুল আর পোড়া মোমবাতির গন্ধ মিশে থাকলে যেমনটা হয়, অবিকল সেরকম। ঠিক এমনই গন্ধ চার্চের সেমেট্রির বেঞ্চে বসে থাকতে গিয়ে অনেকবার পেয়েছি আমি। কফিনের গন্ধ, মৃত্যুর গন্ধ। চাপা ফিসফিসে স্বরে টেনে টেনে শব্দটা উচ্চারণ করে পড়ি। ওর ঠোঁট জুড়ে খেলা করছে সেই বিভৎস নারকীয় হাসির রেশ। হাত দুটো সামনের দিকে প্রসারিত, এক পা করে আমার দিকে এগিয়ে আসছে সে। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে এক ফোঁটাও শব্দ বের হলো না। আমি তৎক্ষণাৎ এক ছুটে কিচেনের দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমার পা দুটোকে যেন মার্বেলের মেঝের সাথে নিষ্প্রাণ প্রস্তর খণ্ডের মতো পেরেক দিয়ে গেঁথে দিয়েছে কেউ। আর ঠিক সেই মুহূর্তেই পায়ের কাছে একটা স্যাঁতস্যাঁতে ভিজে স্পর্শ অনুভব করলাম আমি। একটা বরফ শীতল ঠান্ডা চোরা হিমেল স্রোত মুহূর্তে আমার সমস্ত চেতনাকে অবশ করে দিল। জানালা দিয়ে আসা ফিকে জ্যোৎস্নার আবছা ম্লান আলোতেও স্পষ্ট দেখতে পেলাম আমি। না, একটু ভুল হয়নি আমার। একজোড়া শীর্ণকায় বিবর্ণ ফ্যাকাশে হাত সৃষ্টির আদিমতম অভিশাপের মতো উঠে এসেছে মেঝের বুক থেকে। একটু একটু করে প্রকাণ্ড অজগরের মতো নিজের শীতল নাক পাশে আমাকে বেষ্টন করতে চাইছে তারা। যেন আমার সমস্ত সত্তাকে টেনে নিয়ে যেতে চাইছে অজানা কোনো অন্ধ পাতালপুরীর গহ্বরে।
এবার আর কখনো আমরা কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না। এইভাবেই পাশাপাশি একসাথে মাটির বুকে মাটি হয়ে মিশে থাকবো চিরটাকাল। চিরটাকাল থাকবো। না না না, আমার 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 নিঃশ্বাস বন্ধ আছে। হেল্প মি প্লিজ, প্লিজ প্লিজ হেল্প মি, হেল্প মি প্লিজ, somebody help me. না না, আমার চিৎকার কারো কানে পৌঁছায় না। নিষ্ফল মিথ্যে আক্রোশে ঘন নিকষ গাঢ় অন্ধকারের বুকে প্রতিফলিত হয়ে আমার কাছেই ফিরে আসে আবার। শেষবারের মতো চেতনার অন্তিম স্পন্দনটুকু নিভে আসার আগে আমার মনে হয় বহু দূর থেকে যেন ভেসে আসছে কোনো এক শিশুকণ্ঠের অদ্ভুত যান্ত্রিক স্বর। বিচিত্র সুর করে চিনে একটা রাইম পড়ে চলেছে সে। Peter, Peter, pumpkin eater, had a wife and could not keep her. He put her in a pumpkin shell, and there he kept her very well. দূরে একটা ভাঙা দেউল, একটা ভগ্ন প্রায় মন্দির, নোনা ধরা প্রাচীন ইটের স্তূপ যেন ভেসে উঠছে ধীরে ধীরে। তারা যেন বসে আছে সেখানে, তাদের মুখগুলো একটু একটু করে ফুটে উঠছে আমার সামনে। তারা আমার চেনা, ভীষণ ভীষণ চেনা। হ্যাঁ হ্যাঁ, আমি 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 চিনি তাদের। একটা লোক স্থির নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে আছে সে। তার ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত বিচিত্র এক হাসি। চাপা ফিসফিসে গলায় বিড়বিড় করে কি যেন বলে চলেছে সে। আপনি শুধু অন্তর থেকে আমারে ডাকবে, মা কাউরে ফিরান না, কাউরে না। এই রাত ফের আইতাছে বাবু। চাপা হিস হিসে গলায় কথাগুলো বলে জিজ্ঞাসু দৃষ্টিতে সামনের দিকে তাকায় লোকটা। কি এক অদ্ভুত স্পৃহায় তার চোখ দুটো হঠাৎ দপ করে জ্বলে ওঠে যেন। ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত এক অব্যক্ত অভিব্যক্তির রেশ। তার কথার প্রত্যুত্তরে সামনের লোকটা যেন ঈষৎ কেঁপে ওঠে একবার। রোগা পাতলা ছোটখাটো চেহারা, মাঝারি হাইট, পাতলা চুলগুলো ব্যাকব্রাশ করে আঁচড়ানো, কপালের মাঝ বরাবর একটা লম্বা কাটা দাগ। অচিন্ত রায় জিভ দিয়ে নিজের ঠোঁট দুটোকে ঈষৎ চেটে নেয় সে। তার কপালে এখন বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। চোখের দৃষ্টি স্থির, বিবর্ণ। ঘরের এক কোণে রাখা হুইল চেয়ারটার ওপর প্রায় জড়বস্তুর মতো বসে থাকা মানুষটার পাথরের মতো নিষ্প্রাণ ফ্যাকাশে চোখ দুটোর দিকে খানিক চুপ করে তাকিয়ে থাকে সে। তার গলকণ্ঠটা বার কয়েক ওঠা নামা করে। ম্লান গলায় সে বলে, এভাবে আর কতদিন নিধু? নিধিরাম হাসে, অদ্ভুত তীক্ষ্ণ তির্যক এক হাসি। হিম শীতল ঠান্ডা ফ্যাস ফ্যাসে গলায় সে বলে, মা কাউরে ফিরান না, কাউরে ফিরান না। কিন্তু আপনিও যে মারে ফিরাইতে পারবেন না। মা যখন আপনার মানত একবার পূরণ করছেন, তখন এই মানতের দাম তো আপনাকে দিয়া যাইতে হইবে বাবু, দিয়া যাইতেই হইবে। এভাবে এতগুলো পরিবার, এতগুলো মানুষ, আমি 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 তো চাইনি এসব। এভাবে তো দোলাকে নিজের কাছে রাখতে চাইনি আমি।
লোকটার গলা চিরে বুক চাপা তীক্ষ্ণ আর্তনাদের মতো বেরিয়ে আসে শব্দগুলো। নিধিরামের চোখের দৃষ্টি যেন এবার খানিক নরম হয়ে আসে। ঈষৎ ম্লান গলায় সে বলে, এইটা তো আপনার চাওয়ানের আগেই ভাবা উচিত ছিল বাবু। একবার মানত পূরণ হইয়ে গেলি পরে তো আর ফিরিয়ে আনুন যায় না। নিধিরাম চাপা একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে। তারপর খানিক চুপ করে থেকে বলে ওঠে, তাছাড়া এনে আপনার তো করণের কিছু নাই। মানুষ বড় অদ্ভুত, এ কখনো কিছু সাইডতে শিয়ে নাই। শেষ হইয়ে যাওয়া সাইড করে সে আগলাইয়া বুকের কাছে রাইখা দিতে চায়। শেষের পরে কিছু রাইখা দিতে নাই। কিন্তু মোহ বাবু, মোহ, মোহের মায়া কে কবে ছাড়তে পারিছে কন? শেষ বইলা যে কিছু হয় এইটা মানুষ কোনোদিন মাইনা নিতে পারে না। আর সেই মানতে না পারার দামি তারে দিয়ে যাইতে হয় কড়ায় গন্ডায়। ঠিক যেমনে আপনারে দিতে হইতেছে। এর থেকে যে ছাড়ন নাই বাবু, এর থেকে আর ছাড়ন নাই। মায়ের জন্য নতুন প্রসাদ খুঁজতে থাকেন বাবু, না হইলে তো আবার। কথাটা শেষ করে আর চোখে হুইল চেয়ারটার দিকে তাকায় নিধিরাম। তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত মিহি হাসির রেখাটা ফুটে ওঠে আবার। হিস হিসে চাপা গলায় সে বলে, এই রাত আইতে কিন্তু আর খুব বেশি দেরি নাই বাবু, সময় নাই। এ আইতাছে বাবু, এ আইতাছে। এই রাত আইতাছে, নষ্ট চাঁদের রাত। ক্লান্ত মুমূর্ষ রোগীর হলদে চোখের বিবর্ণ তারার মতো জেগে আছে চতুর্দশীর কলঙ্কিত শীতল চাঁদ। আকাশের বুক জুড়ে ইতস্তত ভেসে বেড়াচ্ছে ছেঁড়া ছেঁড়া কালচে মেঘের দল। মাঝে মাঝে ঢেকে দিচ্ছে তার খয়াটে মলিন আভা। অদ্ভুত এক মৃতপ্রায় হলদে রঙের নরম চাদরে ঢেকে আছে সমস্ত চরাচর। হঠাৎ ডুকরে কেঁদে ওঠার মতো তীক্ষ্ণ শব্দে ডেকে ওঠে কি এক অচেনা রাত চড়া পাখি। তার ডানার শব্দে রাতের নিকষ ঘন অন্ধকার যেন আরো খানিকটা ঘনীভূত হয়ে ওঠে। আইস নষ্ট সন্ধ্যের রাইত, আইসে রাতে যাসনি, যাসনি, তার কাছে যাসনি আইস। রাত্রির জমাট বাঁধা নিস্তব্ধতাকে মুহূর্তে খান খান করে দিয়ে খ্যান খ্যানে ভাঙা গলায় কে যেন চিৎকার করে ওঠে হঠাৎ। আচমকা এই শব্দের অভিঘাতে ধান ক্ষেতের সরু আলপথের ধারে একজোড়া পা থমকে দাঁড়িয়ে পড়ে। আর ঠিক তখনই সামনের থেকে একটা ডাক ভেসে আসে, ও কিছু না বাবু, ও বিনু পাগলি এনে সেনে ঘুইরা বেড়া, মাথা ঠিক নাই। ওরে নিয়ে ভাববেন নি বাবু। আপনি আসেন, আসেন আমার সাথে, মায়ের কাছে চলেন। মা কাউরে ফিরায়নি বাবু, মা কাউরে ফিরায়নি। পায়ের শব্দ জোড়া ঘাস আর কাঁটা গুল্মের ঝোপ সরিয়ে আবার এগিয়ে যায় সামনের দিকে। পেছনে পড়ে থাকে শুধু খয়াটে হলদে আলোয় মোড়া জনহীন বিবর্ণ চরাচর। তার মাঝেই বিলাপের মতো ধ্বনিতে এক টানা সুরে কে যেন কেঁদে চলে ক্রমাগত। তার বুক ফাটা তীব্র আর্তনাদের শব্দ হাহাকারের মতো একটু একটু করে মিশে যেতে থাকে বাতাসে ভেসে থাকা গাঢ় কুয়াশাচ্ছন্ন ঘন অন্ধকারের শীতল কুহক ছায়ার সাথে। এরাই নষ্ট সাদের রাইত, এরাই শুধু গিলে খেতে জানে। যাসনি, যাসনি, এরিতে যাসনি, যাসনি।
এ লাইট নষ্ট, এ আলো নষ্ট, এ আলোয় ডাকিস নি তারে। যা 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 যা, চলে যা, যা যা যা, চলে যা, চলে যা। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।